সকাল আইরিন। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের আজকের যারা দর্শক বসে আছেন আমাদেরকে দেখছেন তাদের সবাইকে। একটি নতুন দিন সূচনা হয়ে গেল। আশা করছি যে এই নতুন দিনটি আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন এবং আমাদের সাথে আপনাদের সকালটি শুরু করছেন। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। যারা বাড়ি ছাড়বেন গন্তব্যের জন্য বা কর্মক্ষেত্রের জন্য, রাস্তায় যেখানেই থাকুন নিরাপদে যাবেন। রাস্তায় তাড়াহুড়ো করা যাবে না। রাস্তা পার হওয়ার সময় সবসময় ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন এবং প্রিয়জনদের সবসময় আপডেটেড রাখবেন যে আপনি কোথায় যাচ্ছেন, এবং বাড়ি থেকে যখনই বের হচ্ছেন বাসার দরজা জানালা ঠিক মতো লক করা হয়েছে কিনা, গ্যাসের চুলাগুলো বন্ধ করা হয়েছে কিনা, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। কারণ আমাদের একটু সচেতনতা আমাদের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে কিন্তু মুক্তি দিতে পারে। এবং যেহেতু লাগাতার বর্ষণ হচ্ছে, দিনের বিভিন্ন সময় যখন তখন বৃষ্টি হচ্ছে, সো আপনারা বাড়ি থেকে বের হতে গেলে বা কর্মক্ষেত্রে কিংবা যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি বা পড়ার জায়গায় যাচ্ছেন তারা একটু খেয়াল রাখবেন, রেইনকোট বা ছাতা ক্যারি করতে পারেন। এবং যদি ভিজে গিয়ে থাকেন তাহলে নিজেকে ড্রাই করে নিন, ভিজা শরীরে সারাদিন না থাকাটাই বেটার। কারণ এই কারণে আজকাল কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখ দেখা যাচ্ছে, প্রায় শুনছি যে জ্বর বা ঠান্ডা লাগছে সবার অনেক। এবং যারা আইরিনের মতো জুতা অনেক ভালোবাসেন, নিজের জুতা জোড়াটুকু খুব সাবধানে রাখবেন যেন বৃষ্টিতে কাদায় ভিজে না যায়, তাই না আইরিন? অফকোর্স, আবার তোমার বুদ্ধি মতো পলিথিন পেঁচিয়ে আবার রাস্তায় নেমে গেলে সমস্যা। বাট যেহেতু দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের থ্রুতে আপনাদের সবাইকে সবসময় বিভিন্ন আপডেট দিয়ে থাকি, বাংলাদেশের কোথায় কি হচ্ছে এবং দেশ বিদেশের বিভিন্ন খবর আপনাদের জানিয়ে রাখি। সো আজও আমরা আমাদের বাংলাদেশে কোথায় কি হচ্ছে এই সমাহার নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার খবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় সাহিত্য নির্ভর নাট্য উৎসব শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে প্রতিদিন ৮টি করে দেশের ৬৪টি জেলায় শিল্পকলা একাডেমির সাহিত্য নির্ভর ৬৪টি নাটক মঞ্চায়ন হবে। উৎসব চলবে ৩০শে আগস্ট পর্যন্ত। যারা নাটক প্রেমী রয়েছেন তারা চলে যেতে পারেন এই আয়োজনে। ঢাকার আরও খবরের মধ্যে রয়েছে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন হবে। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনা স্মরণে দিবসটি পালন করা হয়। সকাল 11:30 থেকে বেলা 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ স্থগিত রাখা এবং সকাল 11:30টায় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবার যারা চট্টগ্রামে রয়েছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই, জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগীয় ফুটবল লীগ 2014 উপলক্ষে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের সাথে কমিটির মত বিনিময় সভা আজ সন্ধ্যা 7টায় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। রংপুরের খবরের মধ্যে রয়েছে, অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার এবং মৌলবাদ সাম্প্রদায়িকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হন। নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে সকাল 11:30টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল এবং রংপুর টাউন হলে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আইরিন, রংপুরের যখনই আমরা ঘটনা দেখি সবসময় এরকম ভালো উদ্যোগের কথা খুব বেশি বেশি করে জানি। রংপুরের অধিকাংশ মানুষ কি নারীবাদী নাকি? এক্স্যাক্টলি, যে খুবই সোশ্যালি অ্যাওয়্যার রংপুরের মানুষজন এবং খুবই বার্নিং অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কাজ করে। এটা বুঝতে হবে কেন, এবং আমাকে দেখো তোমার বোঝা উচিত। হ্যাঁ, সেটাই বুঝতে পারছি, আমি কাদেরকে রিপ্রেজেন্ট করছি বুঝতে পারছি। যাই হোক দর্শক, পরবর্তীতে মুন্সিগঞ্জের খবর জানাতে চাই। আজ সিরাজদি খান উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। সিরাজদি খান প্রেস ক্লাবের আয়োজনে টাচিং সোল ইন্টারন্যাশনালের অর্থায়নে বিনামূল্যে সকল প্রকার চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। কুষ্টিয়ার খবরের মধ্যে রয়েছে, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়ার আয়োজনে এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় 3 দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আয়োজনটি। সমাজের নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সকলের মর্যাদাশীল জীবন এবং অধিকার প্রতিষ্ঠায় নাট্যকর্মীদের ভূমিকা ও দায়িত্ব সহ আইনগত বিষয়াদি আলোকপাত করা হবে এই আলোচনায়। আইরিন, রংপুর ছাড়া আমাদের সারা দেশের অনেক জায়গায় মানুষজন সচেতন এবং সচেষ্ট, তাই আমরা দেখছিলাম। যাই হোক, আপনারা যারা সিলেটে রয়েছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই, সিলেট সিটি কর্পোরেশন 2014 এবং 2015 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ সকাল 11টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে। ঘোষণা করবেন সিলেটের সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী।
সিলেটের আরও খবরের মধ্যে রয়েছে সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে নগরীর ফুটপাতগুলোকে অবৈধ দখলদার মুক্ত করার দাবিতে মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং সিটি মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হবে সকাল 11টায়। এটা কিন্তু খুব ভালো একটি উদ্যোগ। একদমই তাই। যারা বগুড়ায় রয়েছেন এবার তাদের জন্য জানিয়ে দিতে চাই, বগুড়া ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী TSS মোবাইল মার্কেট প্রদর্শনী চলবে আগামী কাল পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে। সো আজ বাংলাদেশে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। বেশিরভাগ আমরা যেগুলো বললাম বিভিন্ন রকমের মুভমেন্ট বা সোশ্যাল অ্যাওয়ারনেসের কথা, যে ধরনের আলোচনা সভা, এই ধরনের যে আয়োজনগুলো আছে। এছাড়াও বিভিন্ন প্রেক্ষাগৃহে অবশ্যই অনেক রকমের মুভি চলছে, আপনারা গিয়ে এনজয় করতে পারেন। নতুন একটি সিনেমা হল, শ্যামলী সিনেমা হল, অনেকদিন বন্ধ থাকার পর নতুন করে আবার স্টার্ট হয়েছে। শ্যামলীর নামটি নাকি শ্যামলী সিনেমা হলের কারণে হয়েছে। সো এটা একটি ঐতিহ্য বহন করে। সো অনেক পুরনো একটি হল ছিল, অনেকদিন ধরে মানুষ ওয়েট করছিল এই হলের ওপেনিং এর জন্য। সেই সাথে যারা সিনেমা প্রেমী তাদের বলে দিতে চাই, যমুনা ব্লকবাস্টারে চলে আসুন। এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মলের দ্য বেস্ট সিনেমা থিয়েটার আমরা জানি। এখানে চলে আসবেন, নতুন নতুন অনেক সিনেমা চলছে আপনাদের জন্য, দেখে নিতে পারেন পছন্দ অনুযায়ী যে কোনো একটি। আর যারা বাড়ি ছাড়তেন তাদের জানিয়ে দিতে চাই, যারা আজ গুলশান বা বনানীর দিকে যাচ্ছেন, আজ এই অঞ্চলের সাপ্তাহিক ছুটির দিন, তাই সকল মার্কেট এবং দোকানপাট বন্ধ থাকবে, জানিয়ে দিলাম। একটু জ্যাম কম হবে। সো যারা গুলশান দিকে আছেন তাদের জন্য আজকে কিন্তু স্বস্তির দিন। সো জুবাইর, আমরা যেহেতু সবসময় পত্রিকাগুলোর শিরোনামগুলো একটু আপডেট করে দিই, দর্শকদের সাথে শেয়ার করি। সো আজকেও আমরা পড়ে ফেলি আমাদের পত্রিকার শিরোনামগুলো। আমি শুরু করি তাহলে প্রথম আলো দিয়ে। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, পদ্মার জন্য 38 গাড়ি পুড়ছে তেল, মূল সেতু ও নদী শাসনের কাজ শুরুই হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাস্তির সিদ্ধান্ত হয় কার্যকর হয় না। একটি প্রতিবেদন আছে, মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গ প্রত্যঙ্গ অন্যকে দান করা যাবে। পাকিস্তানে আন্দোলন, নওয়াজ শরীফকে জারদারির সমর্থন কোণঠাসা ইমরান। এবং খেলার একটি খবরের মধ্যে রয়েছে, সেই ভয় সেই চাপ, গ্রেনাডা থেকে। ধন্যবাদ আইরিন তোমাকে। আমার হাতে দর্শক এই মুহূর্তে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ, মাসে তদন্ত চলে 100 জনের নামে। এবং মানুষ হত্যা নয়, রাজনীতি করুন, বিএনপিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন খালেদা জিয়া। কর ফাঁকি দিচ্ছেন 500 বিশেষজ্ঞ চিকিৎসক, তালিকা করেছে NBR। এবং পাকিস্তানের আরো একটি খবর, ইমরান খান সম্প্রতি যেই ঘটনায় জড়িয়ে পড়েছেন। বিক্ষোভে অনড় ইমরানের দল, নওয়াজ শরীফকে সমর্থন জোয়ারদারির। এবং মৌলভীবাজারে 3 শতাধিক উন্নয়ন প্রকল্পে সাগর চুরি, বরাদ্দের পরিমাণ গোপন করে গম ও টাকা আত্মসাৎ। মূলত এই ছিল আইরিন দৈনিক যুগান্তরের শিরোনাম। আমার কাছে সমকাল আজ শিরোনাম করেছে, বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত, ত্রাণ অপ্রতুল, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আন্দোলনের নামে তাণ্ডবের বিরুদ্ধে সজাগ থাকুন প্রধানমন্ত্রী। 40,000 অপরাধীর ডাটাবেস প্রস্তুত, চেহারা পাল্টেও আর পার পাওয়া যাবে না। বিচার বিভাগেও 250 কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন। ক্রান্তিকালীন সাময়িক ব্যবস্থা। এবং নরসিংদীতে মন্ত্রীর নাম ভাঙিয়ে ভাই ভাই বাহিনীর সন্ত্রাস। এই ছিল আজকের সমকালের শিরোনামগুলোর মধ্যে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা, দর্শক আপনাদের জন্য ইত্তেফাকের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। বর্তমান সংবিধানে বিএনপি জোটকে নির্বাচন করতে হবে, অনড় 2 দল। বিএনপি সম্পূর্ণ মনোবলহারা, আন্দোলনের নৈতিক শক্তির সাহস তাদের নেই, জানিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবং এবার কখন কি প্রক্রিয়ায় কিসের বিনিময়ে সমাধান আসবে বলতে পারছি না, ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন। এবং 5 জানুয়ারি নির্বাচনের আগের অবস্থানে এখনও অটল আওয়ামী লীগ বিএনপি। ইউপি নির্বাচনে এবার EVM বিধি সংশোধন করবে ইসি। এবং নওয়াজের পাশে থাকার ঘোষণা জোয়ারদারির, ইমরানের দলের এমপিদের পদত্যাগ অনুমোদন করেনি স্পিকার। নারায়ণগঞ্জের আরো একটি ঘটনা রয়েছে এখানে, নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আরো একটি হত্যাকাণ্ড। আজ আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে, দ্য ডেইলি স্টার, আজ শিরোনাম করেছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অন এ রকেট রোড, braces for huge loss as global cotton price falls sharply, is up against archaic central bank regulations.
Flood lingers in northern districts. People worry over food, drinking water. Child pornography. Interpol on trail of foreign buyers. MP Kamal finally shuts his court. And doubts over poverty cuts. Mirza Azizul Islam's book on microeconomic issues launched. So ডেইলি স্টারের শিরোনামগুলো আবার একেবারেই অন্যরকম এবং বিভিন্ন অন্য আঙ্গিকে বেশ সাজিয়েছে। আমরা প্রত্যেকটা পত্রিকায় দেখলাম আইরিন বিভিন্ন রকম শিরোনাম আমরা পেয়েছি, এবং তবে একটি বিষয় কমন ছিল, তা হচ্ছে পাকিস্তানের যে সম্প্রতি যে সমস্যা, পাকিস্তানের বর্তমান যে পলিটিক্যাল টার্মোইল চলছে সেটার উপরে, এবং ইভিএম যেই ব্যবহার করা হবে, নতুন প্রয়োগ করা হবে ইউপি নির্বাচনের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো মোটামুটি উল্লেখযোগ্য ছিল। দর্শক, গল্প করতে করতে সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার। এই মুহূর্তে নিব ছোট্ট একটা বিরতি, তবে কোথাও যাবেন না, বিরতির পরেই ফিরবো আমরা আমাদের আজকের অতিথিদের নিয়ে। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহা জুবায়ের এবং আমি আইরিন খান। দর্শক, জুবায়ের যেমন বলছিল যে বিরতির পর আমরা আমাদের আজকের অতিথিকে নিয়ে ফেরত আসছি। আজকের অতিথির কাছ থেকে কিন্তু ইন্টারেস্টিং অনেক কিছু জানা যাবে, এবং সবসময় আমাদের যে প্রয়াস থাকে যে বাংলাদেশকে নতুনভাবে নতুন প্রজন্মের দৃষ্টিতে দেখার, সেরকমই আরেকটি আমাদের উদ্দেশ্য হয়তো ফুলফিল হবে। ছোট করে একটু বলতে চাই দর্শক, আমাদের এমন অনেকে আছেন যারা হয়তো জীবন এবং জীবিকার তাগিদে স্বদেশ থেকে চলে যান এবং দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমান, কিন্তু এমন অনেক আমাদের বিদেশি বন্ধু আছে যারা নিজের স্বদেশটি ছেড়ে আমাদের দেশে এসে বসবাস করেন, এদেশের মানুষগুলোকে ভালোবেসে, এদেশের প্রাকৃতিক পরিবেশ এবং এদেশের সমাজ ব্যবস্থাকে ভালোবেসে, এবং দিনকে দিন কিন্তু আইডেন্টিটি বেড়েই চলেছে। এবং অবশ্যই তাদের সাথে বিভিন্ন রকমের ইন্টারঅ্যাকশনের থ্রুতে কিন্তু আমরা নিজেদের দেশকে কিন্তু নতুনভাবে, যেটা আমি বলছিলাম যে নতুন আঙ্গিকে কিন্তু আমরা দেখতে পাই। একদমই তাই। এই মুহূর্তে পরিচয় করিয়ে দিব তেমনই একজন অতিথির সাথে, যিনি বাংলাদেশে এসে এই দেশের মানুষগুলোকে ভালোবেসে এখানেই রয়ে গেছেন। তিনি হচ্ছেন জেনিফার ফেরেল, ফাউন্ডার ক্রিটিক্যাল ইঙ্কড। হাই। হ্যালো। প্রথমে শুভ সকাল। First of all, okay. That's cool. That's really cool. How are you? I'm doing well. Thank you. Thank you so much for coming to our show. At first, I would like to know, how do you start your day? Every day is kind of different for me. I guess that's the exciting part about this job that I have. So basically, our organization is working to provide help to people on the streets of Dhaka to start, and then hopefully we can expand outside of Dhaka for road accidents, falls, injured people, basically, kind of like a 911. So we have an office in Banani where we are working on developing this mobile app and call center. But I also train emergency responders. So some days I'm out giving classes and teaching. Other days I'm doing research in the hospitals on accident victims and things. So, Okay, Jennifer, I think before we get into the topic, we need to know a few stuff like how long it's been that you were staying in Bangladesh? So I arrived in October. So October America থেকে এসেছিলাম. Okay, that's cool. And I came on a Fulbright grant this time. Okay. But actually, my first time coming to Bangladesh was in 2012. I came for just 1 month, and I was teaching these first responder classes, CPR, first aid, all over Bangladesh. So we were working in Dhaka, working with some of the medical colleges here, and then in Chittagong and Sylhet also. After 1 month, I fell in love with this country and the people, so I thought I have to come back. I was very lucky to be working a lot with some of the youth organizations, Jago, Volunteer for Bangladesh, and seeing that there was a lot of young people interested in doing this work, and so I came back. You mentioned that after a month you understood that you fell in love with this country. Yeah. Like, what made you love this country? What are the things that you like most about Bangladesh? I mean, I think everybody has the same answer to that question, which is the Bangladeshi people, I think, are pretty special people. I've lived all over the world. I've traveled a lot, and I just find people here to be very warm and genuine, curious people, but also very welcoming. And I think the thing that made this project so viable in Bangladesh was that there were people willing
want to work on this and build it and have ideas, and I think open to that collaboration, that international partnership, and something that we could build on together. Another question I would like to ask here at this point, why did you choose to come to Bangladesh? Why did you pick this country on the first hand? Yeah, actually, I mean, part of it was that the problem exists here. When we look at road traffic data, it's actually really staggering. So, for example, for every 2 people that die in the U.S. from a road accident, 160 die in Bangladesh, versus 16 in Sri Lanka or 25 in India. It's a lot here. The problem is here. But I also think the solution is here, because it's a country where you have good mobile technology, where you have a very mobilized youth population. Right. And I think you have the opportunity to make an impact here. Right. It's got the right combination of all the ingredients, I think, for something important to happen. And the idea of this project is that it hasn't been done anywhere else in the world. So we're hoping that Bangladesh will be a model for implementing this kind of system that we can take anywhere. Right. Zanifa, I'd like to know that you have started Critica Link. So when was the time that you started? This year? Yes, this year. So actually during my Fulbright grant. Did you start, sorry to interrupt, did you start the organization here in Bangladesh, or it's a US-based organization that you run here? Or you No, work it's a here? Bangladeshi-based organization. Right. So I'm really lucky to be partnered with several Bangladeshi people from different sectors. So from the tech sector, I've had a lot of really great support on the medical side, working in the government hospitals. Right. And of course, my volunteers are all Young amazing Bangladeshi youth people. How many people that's working for you currently in your team? So we have about 500 registered volunteers. We've trained, I've trained over 2,000 first responders since I first came. Right. But the ones that are participating in this mobile technology system are about 150 to 200 right now. So we're building teams in Dhanmundi, Uttara, Mirpur, Mohammedpur, Old Dhaka, Lalbagh, Gulshan, Banani, Baridara. She knows all the... she knows a lot of places. All the I doubt if Irene knows all those places pretty well. I haven't been there. Zanifa, coming back to the topic again, are you planning to develop the youth or curious youth only in Dhaka or throughout the country? So we've done some training in Chittagong as well, and actually a few in Sylhet. Definitely my plan is, we're doing the pilot phase of this system in Dhaka, but then I definitely want to take it outside of Dhaka. I think we'll go to Chittagong next, and I've had volunteers who come from places outside of Dhaka say, oh, I want to do this in Rajshahi, or I come to Khulna, or come to Kumilla. And so I think the idea is we can take it once we have a system that functions, and we train people. It's very easy to take anywhere. So that's the goal. Basically, you work with the youth here in Bangladesh. What do you think about the youth of Bangladesh? How do they function? How do they work? What do you think about them? I think they're pretty magical, actually. I get very tired sometimes because I'm working a lot, but they keep me very, very motivated. My core team members are really extraordinary people who are very dedicated. And I think, like I said, I kind of got linked up when I first came here through Corby and Jago, and meeting a lot of their volunteers who really, they believe in this country. And I think a lot of people, from what I understand, grew up hearing about the liberation from parents and grandparents, and feel that they were born into something that they want to make better. And I think the motivation is very powerful. And it's genuine. I think that's what makes it really special, is that people aren't doing it to write it on a paper. It's something that they really feel. And I think that pushes them to be very, very committed volunteers. To be very honest, think she Jenny, understood it's something the that value of the country. Right. It's something that we carry She got every the day in core. our life. We feel it, we live with it. Yeah. It's a matter of pride and investment. Also, we did suffer a lot Yeah. in 71 that she was mentioning. Right now we have to take a break, but after we come back from the break, We'll continue this conversation. We would like to know that you opened up an organization here in Bangladesh. What are the challenges that you face? So, দর্শক কোথাও যাবে না, এই মুহূর্তে আমাদের আলোচনায় একটি ছোট বিরতি নিচ্ছি। কোথাও যাবে না, ফিরছি একটি বিরতির পর।
ওয়েলকাম ব্যাক দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সকালের আয়োজন সকালের বাংলাদেশের সাথে আছি আমি আইরিন খান এবং আমি জুলহাস জুবাইর, এবং কথা বলছিলাম আমাদের আজকের অতিথি জেনিফার ফেরেলের সাথে, ফাউন্ডার ক্রিটিক্যাল লিংক। উইল গো ব্যাক টু আওয়ার কনভারসেশন again from where we started. দর্শক, ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম জেনিফারের অর্গানাইজেশন ক্রিটিক্যাল লিংকের ব্যাপারে, এবং সে এই অর্গানাইজেশনটি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। জানতে চাচ্ছিলাম জেনিফারের কাছে যে এই অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। So the problems you have faced. Problems, I've been quite lucky that I haven't faced any major problems. I think, like everyone, getting things done can be difficult sometimes, just because Dhaka is a big city, and sometimes you have to know the right people. And just getting around the city sometimes. I've had to learn to take it easy about the time and realize that it might take me a long time to get somewhere, and that even when I think nothing is going to work out okay, Something it all works happens, out. something magical happens. Something magical happens, and I think I've learned to take a deep breath and kind of roll with the flow. So I think we've been really lucky. We talked a little bit during the break that social media works really, really well here, and so organizing people actually through social media is Much easier. so much easier. I've actually had gotten even more into Facebook and things than I was before, which is saying a lot because I thought I was addicted to Facebook before I came here, but it's a whole different ballgame. So, but yeah, just staying active with people, and sometimes people are wanting to more than I am able to organize in time. So I think just trying to keep up with things to be interesting for my volunteers and having new things for them to do and new partnerships to build. And yeah, it's been pretty good. You mentioned you have a lot of volunteers and you have a lot of people working with you. How did you get in touch with all these people? How did you Gather disseminate your idea that you want to do this in Bangladesh? How did you start it here? Like I said, I think the issue that we're working with, which is road accidents, disasters, is something that people are connected to. Something that I think we've all witnessed in some way. Many people have a personal connection to. They may have been in an accident themselves, had a friend or a loved one in an accident. And of course, Rana Plaza collapse, I think, affected everyone, not just in Bangladesh, but around the world. And we realized that we need to have people who are trained to help in these kind of events. So like I said, I was very lucky to be linked early on with Corvi and Jago, and through social media and just alerting people that we were doing these trainings. Every time we opened a training up, people signed up and they were very interested to learn these skills, to learn CPR, to learn first aid, and to feel that they can help people in need. True. I would like to know something very interesting. Did you have any collaboration with the ministry, disaster management ministry? Did they help you out somehow? Yeah, we're still hoping to get more involved with them. This is definitely a project that requires cooperation between the government and the public and the private sectors. So, like I said, I do my research in some of the public hospitals. So at Nitor, the trauma hospital, Dhaka Medical, Chittagong Medical. And through this, I work with a lot of people who are involved in the different ministries. Okay, Jennifer, right now we have to take another break in our discussion because we have to go to a news update and update our audience about the current news. But after we come back from our news, I would like to know, you mentioned that people here are very potential and you trained a lot of people, and there are in industry like garment industry where you're working. So already Bangladesh faced some kind of disaster already in this sector, and you have trained a lot of people already. So if similar kind of disaster occurs in any other country around the world, would this trained or skilled people be used to or sent Can they be migrated? Sent as a skill activist or maybe disaster activist to those countries for help, like peacekeepers or something like that. So, or volunteers who act on the disaster management. So we would come probably to this topic, but right now we have to take a break in our discussion, right?
আইরিন, আমরা যেমনটি করে বলছিলাম দর্শকদের সাথে একটু শেয়ার করে নিতে চাই, কারণ অনেকক্ষণ আমরা কথা বলছিলাম, উই আর হ্যাভিং এ ভেরি ইন্টেন্স ডিসকাশন অ্যাবাউট হোয়াটস গোইং অন। একটু আরেকটু আপডেট করে দিই দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি জেনিফার ফেরেলের সাথে, যিনি ফাউন্ডার ক্রিটিক্যাল লিঙ্ক। তিনি একটি অর্গানাইজেশন ফর্ম করেছেন যা হচ্ছে যে কোনো প্রকার দুর্যোগে সবচেয়ে প্রথমে যারা রেসপন্ড করতে পারে সেটা হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণ, আমরা যারা আছি ছড়িয়ে ছিটিয়ে, তাদের মাঝ থেকে কিছু সংখ্যক সদস্যদের জনগণকে ট্রেন করে স্কিলড ভলেন্টিয়ারে পরিণত করা, যাতে যে কোনো প্রকার দুর্যোগে যে কোনো অঞ্চলে সমগ্র বাংলাদেশ ব্যাপী রেসপন্ড করতে পারে এবং দুর্যোগের সবার প্রথম সহায়ক এবং অবস্থানে জেনিফার দাঁড়াতে যেটা পারে। খুবই ইন্টারেস্টিং একটি কথা বলছিল যে ফেসবুকের থ্রুতেও কিন্তু অনেক মানুষ জেনারেট করতে পেরেছে, এবং ইউথ যে গ্রুপটা একটা হিউজ গ্রুপ এবং ইন্টারনেট ইউজার আছে বাংলাদেশে, তাদের সাথেও কানেক্ট করতে পেরেছে এবং অনেক মানুষকে সে অলরেডি ট্রেন আপ করেছে। এখন আমরা নিচ্ছি একটি ছোট বিরতি, এবং বিরতির পর আমরা ফিরে এসে জানতে চাচ্ছি জেনিফারের কাছে যে এই যে ও এত স্কিল ম্যান পাওয়ার এখানে ডেভেলপ করেছে এই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য, দুনিয়ার অন্য কোনো দেশে যদি এই ধরনের কোনো দুর্যোগের সম্মুখীন হয় তাহলে আমাদের এই স্কিল ম্যান পাওয়ার আমরা ইউজ করতে পারবো কিনা। তো এই মুহূর্তে দর্শক আমরা আমাদের নিউজ স্টুডিওতে চলে যাচ্ছি আমাদের দেশ বিদেশের বর্তমান নিউজ আপডেটগুলো জানার জন্য, এবং এই আপডেটগুলো জানিয়ে দিচ্ছে আমাদের সহকর্মী তানভীর। শুভ সকাল তানভীর। শুভ সকাল আইরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজ। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ ইমন। দ্রুত তিস্তা পানি বন্টন চুক্তি স্বাক্ষরে আবারও জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার দেখা করতে এলে তিনি কথা বলেন। গণভবনে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত হয়ে ভুটান ও নেপালে ট্রানজিটের বিষয়ে আলোচনা করলে এতে ভারত রাজি বলে জানান ভিকে সিং। এ সময় ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিষয়েও কথা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। শনিবার রাত 9টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মতবিনিময় হয়। এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে প্রতিনিধি দল খালেদা জিয়ার সাথে কথা বলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট আরও তীব্র হয়েছে। গত কদিন ধরেই কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। তুলে গেছে আমন আর আউশ ধানসহ বিভিন্ন সবজির প্রায় 15,000 হেক্টর জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে পদ্মা, যমুনা, তিস্তা, আত্রাই, সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি 16টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী 30 দিনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগের সময়সীমা বেঁধে দিল ইমরান খানের দল তেহরিক ইনসাফ পাকিস্তান। পাকিস্তানে সরকারের সাথে ইমরান খানের তেহরিক ইনসাফের তৃতীয় দফার বৈঠকও ভেস্তে গেছে। শনিবার সন্ধ্যায় 6 দফার দাবি তুলে ধরে পিটিআই, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইমরানের দল। এর আগে লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিঃশর্ত সমর্থন দেন প্রধান বিরোধী দল পিপিপি নেতা এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জারদারি বলেন, অসাংবিধানিকভাবে সরকারের বিদায় সমর্থন করে না তারা। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের সম্ভাব্য গণহত্যা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 2 মাস থেকে আইএসের দখলে থাকা উত্তরাঞ্চলের শহর আমেরলিতে সম্ভাব্য গণহত্যার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলাই স্লাদেনভ। গত 2 মাস ধরে শিয়া অধ্যুষিত আমেরলি দখলে নিয়েছে আইএস জঙ্গিরা। খাদ্য ও পানি ছাড়া মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষ। দখলে নেয়ার পর থেকেই সেখানে কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি বলেও জানায় এলাকাবাসী। শিয়া সুন্নি দ্বন্দ্ব বাড়তে থাকায় নতুন করে হুমকির মুখে পড়ল শিয়ারা। আবারও হাতবদল হলো লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরের নিয়ন্ত্রণ। শনিবার অস্ত্রধারী দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর জিনতান জঙ্গিদের কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে আরেক আধাসামরিক বাহিনী। শনিবার মিসরাতের মিলিশিয়ারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত মাসের 2 বিদ্রোহী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের পর থেকেই বন্ধ রয়েছে ত্রিপলি বিমানবন্দর। দর্শক, এই ছিল আজকে আমার মতো সর্বশেষ হেডলাইন নিউজে। ফিরে যাবো সকালে বাংলাদেশে জুবায়ের এবং আইরিনের কাছে।
ধন্যবাদ তানভীর আমাদের আজকের নিউজ আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। আমরা সরাসরি আবার আমাদের আড্ডায় ফেরত আসছি। আমরা যেখানে অনেক মজার মজার কিছু ইস্যুস নিয়ে কথা বলছিলাম এবং দর্শক আমাদের সৌভাগ্য হয়েছে যে বিরতির মধ্যে জেনিফারের সাথে আরো মজার কিছু ইনফরমেশন জেনে নেওয়া, জেনে শেয়ার করে নেওয়ার নেওয়া। ও বাংলাদেশ সম্পর্কে এক্সপেরিয়েন্স জেনে নেওয়ার আমরা এই সমস্ত কিছু আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। কিন্তু তার আগে যে প্রশ্নটি রেখে আমি গিয়েছিলাম জেনিফারের কাছে যে বাংলাদেশের এই স্কেল যে ইউথদেরকে ও ট্রেন করছে এই ডিজাস্টার ফেস করার জন্য, তাদেরকে আমরা বিশ্বের অন্য কোনো দেশে সিমিলার কোনো ডিজাস্টার হলে ইউজ করতে পারবো কিনা বা পাঠাতে পারবো কিনা স্কেল লেবার হিসেবে, সেই ব্যাপারে কথা বলছিলাম। সো হোয়াট ডু ইউ থিংক? Yeah, so I think the idea is that we have to make it work here first. And then I think if we can have a really positive response, to disasters and just daily road accidents here in Bangladesh, then I think our volunteers will grow and serve as role models, especially in this region. And I would love to be able to take some of my volunteers and help wherever they're needed. And to build especially, I think, those regional collaborations, because, earthquakes, cyclones, disasters of any kind can happen. And in this part of the world, there's a lot of people living in a very close quarters. And so I would hope that, the way that when in America we had a hurricane in New Orleans and people came, or when the hurricane went to New York, our first responders went to New York to help. And I think, having that connection to the cause and wanting to be able to lend your skills, absolutely. And, being able to communicate and connect everyone with these technologies, with social media, with mobile phones certainly helps to be able to do that. Okay, that's great. pretty good information that we have got from you. Jenny, now coming back to our normal life again, I would like to ask you a few things. Like, you're saying the youth is good, they're friendly, they're energetic, enthusiastic, they'll help you out. Like, I would like to know, do you have any plan of settling down in this country? I love this country, actually. I was supposed to be here for 1 year. My grant was 1 year through the U.S. Fulbright program. But I'm definitely coming back, and I'm building this, and I'm here to make this succeed. And so for the foreseeable future, I'm here. So we always talk about, I'm here with one of my chief coordinators, Rahat, says we have to get her married so she'll stay. So That's true. That's a That's good true. idea. even my own parents said, Jen, if you stay there, what are you going to do? You can't stay there forever unless you're going to settle down. So we'll see. So Oh, far, did anyone came across potential? As you like the people a lot. I do like the people, but maybe they It don't. can't be that you're liking all of them together. There have to be particular someone. I think maybe they're a little more scared of me than I am of them. Okay. Coming in as this foreign girl, I'm a little more unpredictable. So Yeah, I'm sure I they'll- believe things will be settling down soon. Yeah. You'll reach there. You'll find him. You're And- Mr. Perfect. Yeah, and you mentioned that you stayed here for quite a long time now. Do you like the food? What do you think about the culture and food? How do you cope with the food? I really enjoy the food a lot. So it was really actually quite fun for me during Ramadan, actually, because things changed up a bit. So I was going for 2 and 3 a.m. saris in Old Dhaka, having biryani at 3 in the morning, which was very fun and new and interesting. And there's a lot of Bangladeshi food I really enjoy, and I'm very lucky that people have opened their homes to me and invited me for dinners and to What do you share have their for food. breakfast here? I love paratha. So deem paratha is like something I shouldn't eat too much of, but you can't help it. It's You so can't good. help it, right? Yeah. What time do you usually wake up here? I actually love this about Bangladesh, that it's not an early morning country, because I'm not an early morning Trust person. me, it is an early morning. Ask me. For and you guys. Irene. For Ask me and Irene. For us only, but you're right. Like the offices start at 10, Yeah. and like 10 o'clock instead of this American, let's start at Midday 7 and, almost. have our lunch by 11 o'clock. It's, End let's it up start by at 10. 2 or 3, right? Right. It's everything starts a little bit later and goes a little bit later. I'm more of an evening person, so I actually think I fit in quite well with the overall pace of things in Bangladesh. So. And did you travel outside Dhaka? Yes, I'm glad actually I've had a chance, because sometimes you think living in Dhaka that Dhaka is Bangladesh, but you realize it's not actually. So I've been really lucky.
I've gone back and forth to Chittagong quite a few times, and Sylhet, Sri Mangal. I did some quick work in Panchagar at the Kazim Kazi Tea Gardens, actually, just one weekend, and Bandarban. Took a hike to Nafakum Falls. It was incredibly beautiful. So you always hear that Bangladesh is, onak shubuj, and finally I saw it for myself, and I said, okay, I understand now. Now you know. Yeah, because in Dhaka I don't see it sometimes. High five on that Onik Shobuj part. So, Jenny, we're almost at the end of our conversation with you. I'll be ending up with one thing. To know about the future plan of your organization, Critical Link, what's the future plan? So right now we're just trying to do our official launch. We've been building this system. We've been building the mobile app. We've been building these teams of first responders. So we're looking forward to launching the system so that you can actually pick up a phone, call a number, and get help if you've been in a road accident, or download the app and submit a report if you see an accident, or get first aid tips. Just again, find us on Facebook, and we're always looking to grow here in Dhaka, but also to expand outside of Bangladesh. And what I hope is that we do this well here, and the rest of the world sees this as something that they can do and that they can take, and that we can take our Critical Link system that was born in Bangladesh and Globalize it. Globalize it. Exactly. So, Jen, we are almost at the end. People of Bangladesh are listening to you, so would you like to say them something? oh gosh, that's a lot of pressure. No, just thank you for having me here. In Bengali. So much pressure. Amar bhoy lage. Or maybe you can sing a song. If you want to. Now, how about you sing a out on song? that. Yeah, you sing a song, and Okay. I don't know enough Bangladeshi songs, actually. I should know more, but I'm a fan. And I'm like a movie person, so I'm getting into the Bangladeshi cinema a little bit. Wow. Yeah, so we'll see. That's cool. That's cool. cool. That's interesting. Anyways, it was really nice meeting you, knowing you, your initiative, your organization. Yeah, I it believe was really nice to have you here. Exactly. Thank you And guys. know your initiative, and that you think a lot about the country, and you love the people here. I do. Yeah, I do. people would be loving you soon. Don't worry. Well, thank you for having me. Onak dhanyabad, and I hope I'll come back soon. Yeah. So, Thank you so Definitely. much. Thank you guys. Thank Yeah, you so most much. So, দর্শক, কথা বলছিলাম আমরা জেনিফার ফেরলের সাথে, ফাউন্ডার ক্রিটিক্যাল লিংক। ওর কাছ থেকে অনেক কিছু জানলাম যে কিভাবে কোনো দুর্যোগ ব্যবস্থা হলে আপনারা বা ইউথরা কিভাবে সেটা সম্মুখীন হবে বা কিভাবে সেটা ট্যাকল দেবে। সো দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের আলোচনায় আরেকটি বিরতি নিচ্ছি, কিন্তু কোথাও যাবে না, ফিরছি আমরা বিরতির পর আমাদের আজকের ওয়েদার আপডেট নিয়ে। বিরতির পর আরও একবার স্বাগত দর্শক আমাদের আজকের সকালের আয়োজনে। জুবাইর যেহেতু সবসময় ঘুরে বেড়াতে খুব পছন্দ করে, ও কিন্তু বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে, তাই বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হলেও সবসময় ওয়েদারটা ওর জেনে রাখতে হয়। তাই দর্শক, চলুন আমরা জুবাইয়ের কাছ থেকে জেনে নিই আজকের ওয়েদার আপডেটগুলো। ধন্যবাদ আইরিন তোমাকে, তুমি আমার কাছে চলে এসছো ওয়েদার আপডেট জানিয়ে দিতে, এবং আমি তোমার মাধ্যমে আমার সকালের বাংলাদেশের সকল দর্শকদের জানিয়ে দিতে চাই আজ সারা বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি কি থাকবে। চলে যাচ্ছি আবহাওয়া সংবাদে। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু বলে দিতে চাই, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে, যা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল মোটামুটি গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এবং আজকে আরও একটি জিনিস মনে করিয়ে দিতে চাই যে আজকে সূর্যোদয় কিন্তু হয়েছে 5:37 এবং সূর্য দেখতে দেখতে যারা দিনটিকে শেষ করতে চান তাদের জন্য জানাচ্ছি সূর্যাস্ত হবে আজ 6:24। এই ছিল আজ সূর্যাস্তের পরিস্থিতি। আর
আবহাওয়ার কথা তো বলছিলাম, তাপমাত্রার কথা গত দিনের সর্বোচ্চটা বলছিলাম, আজকের দিনের বিভাগীয় তাপমাত্রাটা একবার আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই। তবে তার আগে জানাতে চাই যে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকাতে 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এরপরে চলে যেতে চাই চট্টগ্রামে, আমাদের আরও একটি বিভাগীয় শহর বন্দরনগরী। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। তাই এখানে 4 ডিগ্রি সেলসিয়াসের একটি তফাৎ আমরা দেখছি, যা হয়তো খুব বেশি পরিলক্ষিত হবে না, তবে দিন শেষে তাপমাত্রা আরও অনেক কমে আসতে পারে। চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীর তাপমাত্রার কথা জানিয়ে দিচ্ছি। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের শেষাংশে নেমে চলে আসবে 26.3 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপমাত্রার বেশ কিছু তারতম্য পরিলক্ষিত হবে, তাই কিছুটা হিট শকেরও সম্মুখীন আপনারা হতে পারেন, নিজেদের প্রিপেয়ার করে রাখবেন। এরপর চলে যেতে চাই রংপুরে। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং তার দিনের পরবর্তী সময়ে নেমে চলে আসবে 24.8 ডিগ্রি সেলসিয়াসে। তাই যারা রংপুরে রয়েছেন, রংপুরে আজ আমরা জানছিলাম, আইরিন আমাদের বলে দিচ্ছিল, একটি আয়োজন আছে সর্বসাধারণকে নিয়ে। সেই আয়োজনে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না, তবে দিনের শেষে স্বস্তির নিঃশ্বাস আর একটু বেশি ফেলা যাবে। চলে যাচ্ছি এবার খুলনার দিকে। খুলনার আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিস জানিয়েছে এই তাপমাত্রা পরবর্তীতে কমে এসে 26.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রায় অবস্থান করবে। এবং বরিশালের দিকে যদি আমরা একটু যেতে চাই, বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা আমরা একটু দেখে নিতে চাই। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে, যা দিনের পরবর্তী অংশে নেমে 26 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়াবে। তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বরিশালে যারা আছেন। এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি সিলেটের দিকে আমরা একটু যেতে চাই, সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের পরবর্তী অংশে 25.2 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসবে। এবং দর্শক আপনাদের বলে দিতে চাই, এই যে আবহাওয়ার যে তারতম্য, দিনের পরবর্তী অংশ মানে সন্ধ্যার দিকে আপনারা বেশ কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বিকাল যতই গড়িয়ে আসবে আবহাওয়ার তাপমাত্রা ততই কমতে থাকবে এবং অনেক অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যারা বাড়ি ছাড়ছেন তারা নিজের গন্তব্যে যাওয়ার সময় ছোট্ট একটি ছাতা রাখবেন, রেইনকোটও রাখতে পারেন এবং নিজেদের উষ্ণ রাখার জন্য যদি বৃষ্টিতে ভিজে যান অবশ্যই মাথাটা মুছে ফেলবেন, কারণ আমরা কোনোভাবেই চাই না আমাদের কোনো দর্শক অসুস্থ হয়ে পড়ুক। চলে যাচ্ছে এখন সরাসরি আইরিনের কাছে। আইরিন, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জুবাইর আমাদের আজকে আবহাওয়ার আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। সো দর্শক, যারা আপনারা প্ল্যান করছেন আপনাদের ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে একটু বের হয়ে কোনো অনুষ্ঠান বা কোনো মুহূর্ত উপভোগ করতে, তারা আজকের এই আপডেটগুলো থেকে অবশ্যই উপকৃত হবেন বলে আমার ধারণা। দর্শক, সবসময় আমরা আপনাদের বলি যে আপনারা আমাদেরকে ফেসবুকের থ্রুতে জানান আপনাদের দৃষ্টিতে আপনারা কিভাবে বাংলাদেশ দেখতে পছন্দ করেন বা কিভাবে বাংলাদেশ দেখেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/সকালের বাংলাদেশ। এই অ্যাড্রেসে আমরা প্রতিদিন কিন্তু অনেক রকমের ছবি পাই, যা আপনারা আপনাদের দৃষ্টিতে কিভাবে দেখছেন আমাদের সাথে শেয়ার করছেন, এবং সেই সাথে আপনারা কিন্তু সামটাইমস অনেক ধরনের নোটস পাঠান আমাদেরকে যে ওই অঞ্চলটি সম্পর্কে। আমরা তাতে জানতে পারি যে কোন অঞ্চলের ছবি এবং সেই অঞ্চলটি সম্পর্কে একটি ধারণাও কিন্তু পাই। তাই দর্শক, আমরা কিন্তু সবসময় সেই ছবিগুলো থেকে একটি ছবি নির্বাচন করি যেটা ফটো অফ দ্য ডে থাকে, এবং সেই ছবিটি আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিই, যে ছবিটি ফটো অফ দ্য ডে থাকে। এবং মাস শেষে আমাদের একজন মান্থলি বিজয়ী থাকেন, যিনি মাসের সবচেয়ে সুন্দর ছবিটির অধিকারী হন। সো আজ যে ছবিটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন রুমানা রহমান। চন্দ্রিমা উদ্যান, ঢাকা থেকে তোলা আজকের ছবিটি। রুমানা রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ছবির জন্য। আগে অনেক বেশি ছবি পেতাম, এখন ইদানিং কমে গেছে, ছবি পাঠানো কমিয়ে দিয়েছে। তাই আপনাকে রিকোয়েস্ট করছি সকালবেলা আবারও বেরিয়ে পড়ুন। রুমানা রহমান এবং আমাদের খুব একজন অ্যাক্টিভ বন্ধু অ্যাজ ওয়েল, যে আমাদের প্রোগ্রাম কেমন হচ্ছে, কেমন লাগছে সবসময় আমাদের জানায়। এবং রুমানার মতো কিন্তু আরও অনেক বন্ধু আছে আমাদের ফেসবুক পেজে সবসময় আমাদেরকে জানাচ্ছেন। এবং যারা এখনও লেখেননি কিংবা লেখার কথা চিন্তা করছেন, দয়া করে লিখে ফেলুন, আর চিন্তা করবেন না, কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। একদমই তাই। আর যেহেতু আপনাদের কথা বলছিলাম যে আপনাদের মতামত আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, তাই এই মুহূর্তে দু একটি কমেন্ট আপনাদের পাঠানো পড়ে নিতে চাই। চলে যাচ্ছি ফেসবুকের কমেন্ট পড়ে নিব।
প্রথমেই যে কমেন্টটি পড়ছি আইরিন, তা হচ্ছে রুবায়েত হোসেন রোমান, তার পাশে দুটো রোমান সাইন টু দেয়া। তিনি কমেন্ট করেছেন, ভাইয়া অ্যান্ড আইরিন আপু তোমরা কেমন আছো? তোমাদেরকে যমুনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইরকম অনুষ্ঠান দিতে পেরেছো। আমি প্রতিদিন সকালে তোমাদের এপিসোড দেখি, বিশেষ করে জুবায়ের ভাইয়া, তোমার এপিসোড তো মিসই করি না। আমার কি বলা উচিত, অনেক 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 ধন্যবাদ রুবায়েত। আপনার আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে, আপনি প্রশংসা করেছেন আমাদের। আরেকটি যেটা যে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু ছিল যে যারা, যেটা আজকে জেনিফার আমাদের অতিথি বলছিলেন যে বাংলাদেশ বা ঢাকা শহর কিন্তু খুব একটা আর্লি মর্নিং শহর না। সো আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামটার যে যাতে আমাদের ইউথ যে জেনারেশন, তারা নতুন জেনারেশন, তারা যেন সকালে উঠে এবং দিনটিকে উপভোগ করে সকাল থেকে। সো আমাদের অনুষ্ঠানের থ্রুতে আপনারা অনেকেই লিখেছেন যে আপনাদের রেগুলার রুটিন চেঞ্জ হয়ে গেছে, আপনারা সকালে ঘুম থেকে ওঠেন, এটাই কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট। এবং আপনারা যে পছন্দ করছেন আমাদের অনুষ্ঠান, এটা আমাদের লিখে জানান, আমরা খুবই অনুপ্রাণিত হই। এবং জুবায়ের তো খুবই অনুপ্রাণিত হয়েছে এবং ও এর জন্য আরেকটু বেশি করে কথা বলবে কালকে থেকে। না, আমি আজকে অনেক কম কথা বলছি আইরিন, এবং আইরিন অনেক বেশি কথা বলছে, কোনো সমস্যা নেই। কথার ব্যাপারে মিতব্যয়ী হওয়া ভালো বোধ হয়। যাই হোক, এবার পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। কমেন্টটি করেছেন লাভরন শিবু। তিনি লিখেছেন, আমি যমুনা টিভির মাধ্যমে সবাইকে জানাই শুভ সকাল, ধন্যবাদ যমুনা টিভি। শিবু, আপনাকে জানাতে চাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যমুনা টিভি প্রথম থেকে আমরা বলে আসছি, অদেখাকে দেখা যমুনার চোখে। আমরা এমন জিনিস নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করেছিলাম যেটি এর আগে কখনো করা হয়নি বা করা সম্ভব হয়নি। আমরা জানি না কতটুকু আমরা সার্থক হতে পেরেছি, কারণ আমাদের পথ চলা খুব অল্প দিনের। এই নতুন পথ চলা সদ্য শিশুর মতো গুটিসুটি পায়ে আমরা হাঁটছি, এবং হাঁটতে হাঁটতে আপনাদের এত ভালো লাগার একটি অংশে পরিণত হয়েছি। আমার মনে হয় আইরিন এই বিষয়ে কিছু বলতে। জুবায়ের আসলে প্রথম কমেন্ট পড়ে এত বেশি ইন্সপায়ার্ড যে সে ভুলে গিয়েছিল এখানে আমিও আছি। সো দর্শক, আসলে আপনার যমুনা কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়। সো বিভিন্ন রকমের প্রোগ্রামে বিভিন্ন রকমের আমেজ থাকে। আপনারা লিখে জানাতে থাকেন আমাদেরকে কি ধরনের প্রোগ্রাম আপনারা পছন্দ করছেন এবং কি হলে আরো বেশি পছন্দ করবেন। একদমই তাই। পরবর্তী কমেন্টটা যিনি পাঠিয়েছেন তার নাম স্ট্যানলি আইরওয়েন। আমি জানি না, আমি প্রতিদিন এই নামটা ভুল করছি। আইরিন আমাকে নেক্সট দিন কারেক্ট করে দিবেন। আরেকজন আমাদের খুবই নিয়মিত দর্শক। কমেন্টে তিনি লিখেছেন, শোটা ভালো লাগছে, অন্যরকম। কিরকম জানেননি? জানার আগ্রহ হইল, অন্যরকমটা কিরকম? আর কি ভালো লাগছে সেটাও জানাবেন, তাহলে আমরা সেই ব্যাপারে আর একটু গুরুত্ব দিতে পারি। এবং কোন জিনিসটি ভালো লাগছে না যদি এমন থেকে থাকে সেটাও জানাবেন। দর্শকদের বলতে চাই, আপনারা সবাই ভালো লাগার কথা বলছেন, ভালো না লাগার কথাগুলো জানান। যদি কিছু থেকে থাকে আমরা চেষ্টা করব সেই ভালো না লাগার পরিমাণ যতটুকু কমিয়ে নেওয়া যায়। যাই হোক দর্শক, আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের আয়োজনের একদম শেষের দিকে চলে আসছে। আসলে ইদানিং এমন হয়েছে যে যখনই গল্প করছি দুজন মিলে অতিথির সাথে কথা বলছি, সময় কোন দিক দিয়ে যায় আসলে। এবং যেটা আমি প্রতিদিন ফিল করি যে দর্শক আপনারা সবসময় বলেন যে সকালে বাংলাদেশের থ্রুতে আপনারা অনেক কিছু জানতে পারেন। আমাদের দুজনের জন্য কিন্তু এটা একটি লার্নিং প্রসেস, এবং প্রতিদিন এত ধরনের এত ডিফারেন্ট স্পেয়ারের মানুষ আসে এখানে, আমরা কথা বলি, এত নতুন কিছু জানি যে অনেক পত্রিকা পড়ে তো অনেক কিছু জানাই যায়, কিন্তু এটা না একটা ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি। এবং দর্শক, আমরা যেমন আজকে ফেসবুক ছবিতে আপনাদের দেখালাম এবং বলছিলাম যে মাস শেষে আমাদের বিজয়ী থাকে, বিজয়ের জন্য কিন্তু অনেক ধরনের পুরস্কার থাকে। পুরস্কারের মধ্যে যে আছে তা হচ্ছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকার, এবং সেই সাথে আরো বেশ কিছু আয়োজন আপনাদের জন্য। সেই সাথে আমাদের যমুনা পরিবারের পক্ষ থেকে যমুনা ব্লকবাস্টারের একটি শোর 2টো টিকিট, এবং আমাদের পক্ষ থেকে যমুনা টিভির পক্ষ থেকে অনেকগুলো চকলেটস এবং বেশ সুন্দর সুন্দর কিছু সুভিনিয়ার এবং প্রাণঢালা অভিনন্দন, এবং আমাদের সাথে অতিথি হয়ে আসার সুযোগ, যে বিষয়টা আমি আর আইরিন অন্তত অনেক বেশি এনজয় করি, কারণ একদমই আপনাদের জানার সুযোগ হয়। যাই হোক দর্শক, আপনাদের যা করতে হবে এই সবকিছু অ্যাভেল করতে হলে যে আপনাদের ছবি পাঠাতে হবে আমাদের কাছে। অনেক অনেক ছবি। টাইরিন কিভাবে পাঠাবে? ছবি পাঠানোর জন্য আমাদের ফেসবুক পেজে আপনাদের ছবিটি পোস্ট করতে পারেন, কিংবা আমাদের ইনবক্সও করতে পারেন। আপনার সাথে থাকা ক্যামেরা কিংবা মুঠোফোনে খুব বেশি হাই রেজলিউশনও হতে হবে না, বাট ছবিটি বোঝা যায় এমন কোনো ছবি পাঠালেই আমরা চেষ্টা করব সেই ছবিটি নির্বাচন করার। একদমই তাই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব এই মুহূর্তে। কিন্তু বিদায় নেওয়ার সময় আমাদের কমেন্ট যিনি করেছেন শিবু, তার ভাষায় বলতে চাই, যমুনা টিভি সামনে থাকে, সামনে রাখে, সাথেই থাকুন।